নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ভোটার তালিকায় কারচুপি, এবং উনি দাবি করেছেন যে মহারাষ্ট্র এবং দিল্লি বিজেপির যে চালাকি ধরতে পারেনি, এই ভুয়ো ভোটার ঢোকানোর, উনি সেই চালাকি ধরে ফেলেছেন এবং এর জন্য উনি রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষকে ধন্যবাদও জানিয়েছেন। কারণ সাগরিকা তার নজরে নাকি এনেছে যে কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো হতে পারে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করলেন, চলুন আমরা দেখি সত্যি কি আম আদমি পার্টি কিছু জানায়নি নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কি তার কোনো উত্তর দেননি ফেক ভোটার নিয়ে? সেটা যেমন আমরা একদিকে আজকে এখানে পর্যালোচনা করব এবং আপনাদের আমি তথ্য প্রমাণ সহ দেখাবো যে এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভোটের মেরুকরণ যে আরো বাড়বে, সেটা কিন্তু 16 আনার ওপর 18 আনা সত্য। এবার আপনাদের প্রথমেই আপনারা আমাদের স্ক্রিনেও দেখতে পারবেন, আমি আপনাদের একবার পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই খবরটা আমি পড়ছি হচ্ছে দ্য হিন্দু থেকে, জানুয়ারি 11, 2025। সেখানে আম আদমি পার্টির যিনি সাংসদ সঞ্জয় সিং একটা প্রেস মিট করেছিলেন এবং সেখানে তিনি যা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে বিজেপি এনরোল করতে চাইছে ফেক ভোটার লার্জ স্কেল, এবং উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে বিজেপির যারা এমপি আছে তারা প্রত্যেকেই এই ভুয়ো ভোটার ঢোকাতে চাইছে। এবার আমি উনি যেটা বলেছিলাম একটু পড়ি। An application has been filed to register 33 voters from the office of MP's residence occupied by BJP candidate New Delhi Pravesh Verma, who was supposed to vacate his home after his term ended. From a 2-bedroom flat at 212 VP House, application have been made for 24 voter registration. It is absurd and deliberate manipulation. এটাই উনি অভিযোগ করেছিলেন। এখানে থেমে না থেকে আর একটা লিস্ট উনি পড়েছিলেন, সেখানে বলেছেন 220টা নাম হ্যাভ বিন সেন্ট ফ্রম এ অ্যাড্রেস অ্যাট এ অফ এ 3-bedroom ফ্ল্যাট থেকে 20টা নামের অ্যাড্রেস গেছে জোরবাগ এলাকা থেকে, এবং 21 অ্যাপ্লিকেশন ফ্রম এ স্মল শপ ইন সাংহি মেস এরিয়া। এইগুলো তিনি তালিকা সহ নির্বাচন কমিশনে জমাও দিয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি এই ফেক ভোটার নিয়ে প্রথম সবার নজরে নিয়ে এলেন, তথ্যটা ঠিক নয়, বা আর কি তার আগে এটা অভিযোগটা তুলেছিল হচ্ছে আম আদমি পার্টি। এবার এই আম আদমি পার্টি যে অভিযোগ তুলেছে সেটার উত্তর কিন্তু দিয়েছিল হচ্ছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন কি উত্তর দিয়েছিল সেটাও আমি আপনাদের পড়ছি। এটা হচ্ছে 13 জানুয়ারি। সেখানে এটাও আমি হিন্দু থেকেই পড়ছি, যে কাগজ থেকে। সেখানে যেটা বলা হয়েছে যে নির্বাচন কমিশন এই যে সমস্ত আর কি অভিযোগ আনানো হয়েছে সেটা তারা নজরে রেখেছে, এবং এটা অনেক ক্ষেত্রে হয়েছে যেহেতু দিল্লি এলাকা এবং দিল্লিতে অ্যাডজয়নিং অনেকগুলো এলাকা আছে, ফলে কাজের ক্ষেত্রে হয়তো অনেকে এসেছে, ফলে দু জায়গায় ভোটার লিস্টে তাদের নাম থেকে গেছে এবং সেগুলো সবই ডিলিট করে দেওয়া হচ্ছে। এরপর এইটা নিয়ে প্রেস মিট করেছিলেন হচ্ছে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি, চলুন আমি আপনাদের সেটাও পড়ে দিই, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার ঠিক কি বলেছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যেটা বলেছিলেন আপনাদের কাছে সেটা আমি একবার পড়ে দিই। সিন্স মহারাষ্ট্র ইলেকশন allegation have been raised about wrongful addition and deletion in electoral rolls. আপনাদের মনে আছে হয়তো মহারাষ্ট্র ইলেকশনের পর রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন প্রায় 40 লাখ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। It was alleged
that certain groups or localities were affected. It is our duty to address and respond to this concern. এরপর উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে দিল্লির ক্ষেত্রেও ওনারা সেটা দেখেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছেন। উনি যেটা বলছেন, there are 70 steps involved in the process of preparing the voter list until the election. Political parties or candidates continuously engage with the steps and regular meetings are held at various levels. He added, emphasizing that political parties have the right to appoint booth level officers, BLO, and all objections are shared with the parties. তাহলে কি দাঁড়ালো? আর কি 70টা ধাপ আছে সেখানে ভোটার লিস্টের। there are 70 steps involved in the process of preparing the voter list until the election. এই 70টা ধাপ পেরিয়ে দিল্লিতে সব জাল ভোট দিয়ে আম আদমি পার্টিকে হারিয়ে দিল এবং সেখানে পশ্চিমবঙ্গেও সেটা শুরু হয়ে গেছে। এবার এই যে আম আদমি পার্টি ভোট শেষের পর কিন্তু এই জালি ভোটার, ভুয়ো ভোটার নিয়ে যত না বাজার গরম করেছে তার থেকে কিন্তু অনেক বেশি বাজার গরম করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই ভোটে হেরে যাওয়ার পর আম আদমি পার্টির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আতোশি, তিনি কিন্তু সরাসরি, আপনাকে সেই ওনার সাউন্ড বাইটটা আমি শুনিয়ে দেব, উনি কিন্তু সরাসরি বলেছেন যে এই জনাদেশ আমি মেনে নিলাম। सबसे पहले तो मैं कालका जी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पर भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल, गुंडागर्दी, मार पिटाई का सामना भी करते हुए ज़मीनी स्तर पे मेहनत करी और जनता तक पहुँचे। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। ये मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। এখানে কিন্তু কোনো জায়গায় আম আদমি পার্টি ওই অভিযোগের পর, নির্বাচন কমিশনের ক্লারিফিকেশনের পর কোনো জায়গায় কিন্তু আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী বলেননি যে আমাদের এভাবে হারিয়ে দেওয়া হলো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবার আসুন, তার ফলে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছেন যে দিল্লি ধরতে পারেনি, আমরা ধরে দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে হবে না, ফলে সেই অভিযোগে বা তার সেই বক্তব্যের সারবর্তা খুব কম। কারণ আম আদমি পার্টি এটা নজরে এনেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন, নির্বাচন কমিশন তার উত্তর দিয়েছে, ফলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তাদের প্রতিটা পয়েন্টই নির্বাচন কমিশন উত্তর দিয়েছে। এবার আসুন দ্বিতীয় ধাপে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাতে আগামী দিনে বাংলার রাজনীতিতে কিন্তু মেরুকরণ কয়েক ধাপ বাড়বে। কারণ মমতা ঠিক দুটো জায়গার নাম বলেছেন, যে দুটো তালিকা নাকি প্রমাণ ওনার হাতে এসেছে। একটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা হচ্ছে গঙ্গারামপুর। এবার ধরুন মুর্শিদাবাদের কথায় আমি আসি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুর্শিদাবাদ থেকে নাম বাদ চলে গেছে এবং প্রচুর লোক ওনার দাবি অনুযায়ী যে হরিয়ানার নাম ঢুকিয়ে দেওয়া হলো। আগে আপনারা শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। অনলাইন বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা মাথায় রাখবেন। এটা বাংলা দখল করার খেলা। এই দেখুন, তসলিম মিয়া
বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে। তো মুর্শিদাবাদের যে নামগুলো বাদ দেওয়া হলো বলে উনি বলছেন, তাহলে প্রথমত তো বলছেন যে অনলাইনে করা হয়েছে, আরেকজনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাদটা হয়ে যাবে আপনারা যদি ঠিক না করেন। তাহলে নিয়ম অনুযায়ী শুধু অনলাইনে আবেদন করলেই নাম ঢোকানো হয় না, সেখানে সশরীরে হাজির থাকতে হয় এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাই এই নাম তোলার সঙ্গে যুক্ত থাকেন। এবং এই যে বললাম যে বিভিন্ন ধাপ পেরিয়ে যেতে হয়, তাহলে মুখ্যমন্ত্রী যিনি দাবি করেছেন তাহলে নিশ্চয়ই গাফিলতি আছে। তো গাফিলতি থাকার ফলে কাউকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। কিন্তু উনি যে নামগুলো বলেছেন সেগুলি সবই সংখ্যালঘু নাম। তো মুর্শিদাবাদে আমরা জানি প্রায় 70% হচ্ছে সেখানে হচ্ছে মুসলিমদের আর কি সংখ্যাগুরু সেখানে তারা। তো সেখানে যদি বিজেপি নাম ঢোকাতে যায় তাহলে কত নাম ঢোকাতে হবে? তাহলে তো ধরা পড়ে যাওয়ার, যদি আমি ওনার তর্কের খাতিরে ধরেই নিলাম যে উনি ঠিক বলেছেন, তাহলে কত নাম ঢোকাতে হয়? তাহলে আর কি জেতার মতো জায়গায় যেতে এলে তাহলে শুধুমাত্র হঠাৎ করে মুর্শিদাবাদে তারা নাম ঢোকাতে যাবে কেন? একইভাবে গঙ্গারামপুর এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যোগ করেছেন সেটা হচ্ছে এনআরসি, যেটা উনি প্রতিবার ভোটের সময় এলেই বলেন যে এনআরসি দিয়ে এদের তাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ওনার লক্ষ্য খুব পরিষ্কার। উনি ভোটের আগেই যে ওনার যে ভোট বেস সেটা আরো বেশি কনসলিডেট করতে চান, ফলে চুপ করে থাকেনি বিজেপির রাজ্য সভাপতি উনিও কিন্তু পাল্টা বলেছেন যে হিন্দুদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে চাইছেন। আপনারা শুনে নিন সুকান্ত ঠিক কি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোটার লিস্ট নিয়ে তার বক্তব্য রেখেছেন তার পার্টির কর্মীদের কাছে, আমার মনে হয় বাঙালি হিন্দুদের বিশেষ করে আরো বেশি সতর্ক হওয়া উচিত। আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে প্ল্যানিং করছেন যে আগামী দিনে হিন্দু বাঙালিদের ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার জন্য। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় বা ব্যারাকপুর প্রচুর হিন্দিভাষী হিন্দুদের ভোট আছে। এই হিন্দিভাষী হিন্দুদের ভোটকে কাটার জন্য এখন থেকে পরিকল্পনা চলছে। তাই আমি সমস্ত হিন্দু বাঙালিদেরকে এবং অন্যান্য হিন্দুদেরকে যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের বিশেষ করে অনুরোধ করছি, আপনারা ভোটার লিস্ট সংশোধন হলেই আপনাদের নাম ভোটার লিস্টে আছে কি নেই দেখে নিন। নচেত আপনাদের এই গণতান্ত্রিক অধিকার ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর দ্বারা প্রদান করা এই অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে নতুন ভোটার লিস্ট বা ভোটার লিস্ট সংশোধন যখন চলবে সেই সময়ই নিজেদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখবেন, চেক করে। আমি নিজেও দেখব যে আমার ভোটার লিস্টে নাম থাকছে কি থাকছে না। আপনারাও দেখুন, চেক করুন, সতর্ক হন এবং হিন্দু বাঙালিদের এই যে শেষ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার দল নিয়েছে, তার হাত থেকে নিজেরা সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা এই বাংলাকে রক্ষা করি। বুঝতেই পাচ্ছেন ভোটে এখনো দেরি কিন্তু অনেক, 1 বছরের উপর। ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ইস্যু এই কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি এই ভোটার তালিকাটাও উনি ইস্যু করবেন। কিন্তু এই ভোটার তালিকা ইস্যু করতে গিয়ে যেটা হবে সেটা কিন্তু আরো মেরুকরণের রাজনীতি আরো তীব্র হবে। চলুন আমরাও সেদিকে লক্ষ্য রাখি যে আগামী দিনের গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোয়। কিন্তু একটা কথা আপনাদের সামনে যেটা আমি তুলে ধরলাম সেটা হচ্ছে কিন্তু আম আদমি পার্টি এই ভুয়ো ভোটার নিয়ে যে তথ্য এবং পরিসংখ্যান দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু তার প্রতিটারই উত্তর দিয়েছে। দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেস কি দরবার করবে নির্বাচন কমিশনের কাছে এই তালিকা নিয়ে? না, কি শুধুই
তারা রাজনীতির ময়দান দাপিয়ে বেড়াবে। চলুন আমরা সেটাও খেয়াল রাখবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।